হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভ অ্যান্ড শ্রী। তোমাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ নার্সিংয়ের বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে গত 14 জানুয়ারি তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। WBHRBর আন্ডারে যারা গ্রেড 2 নার্সিংয়ের জিএনএম ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের রেজাল্ট বেরিয়েছে। তার সাথে সাথে তোমাদের কিছু সিট সংখ্যাও বাড়িয়েছে, দিয়ে এখন 2926 জনের মতো যে দাঁড়িয়েছে। তো সিট সংখ্যার ব্যাপারটাতে আসি। তো ক্যান্ডিডেট তোমরা ফর্ম ফিল আপ করেছো প্রায় 60,000-এর মতো, ছেলে মেয়ে মিলিয়ে টোটাল 60,000-এর মতো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিলে। তো তার মধ্যে 2926 জন যে নিয়োগ হবে, সেটা কি জাস্টিফাইড? কথাটা বলার কারণ এটাই যে 60,000-এর মধ্যে কম বেশি ধরে নিলাম কিছু ছাঁটাই হবে, কম বেশি সবাই যোগ্য। তার মধ্যেও মানে ফিটেস্ট অ্যামং দ্য ফিট এই টাইপের একটা ব্যাপার চলে আসছে, ঠিক আছে? কারণ আমার বাড়িতেও তো একজন ক্যান্ডিডেট আছে, যার কারণে এতগুলো কথা বলার মানে এত তথ্য পাই করতে থাকে, তার সাথে আলোচনা হয়। সেই ভিত্তিতেই তোমার সাথে কিছু কথা আমি আগেও শেয়ার করেছি, এখনও শেয়ার করতে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে, গত 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। যদি রিক্রুটমেন্ট প্রপারলি হতো তাহলে কি এত ট্রাফিক থাকতো? এত ট্রাফিক থাকতো না, এত জ্যামও থাকতো না। একটা ক্লিয়ার প্রসেসে এগোতো যে প্রত্যেক বছর ক্যান্ডিডেটরা পাস আউট করে বেরোচ্ছে, পরীক্ষার ভিত্তিতেই হোক। এটা হওয়া খুব দরকারি, কারণ যারা ডিস্ট্যান্স থেকে নার্সিং করছে তারা নার্সিংটাকে ছেলে খেলাভাবে নিচ্ছে। আমারই একটা মেয়ে বান্ধবী ও কি হয়েছে, ফিজিক্সে 8 পেয়েছিল, মানে পিওর সায়েন্সের স্টুডেন্ট। ফিজিক্সে 8 পেয়ে সে বিএসসি নার্সিং করলো ব্যাঙ্গালোর থেকে। তার সঙ্গে কোনো কথাবার্তা আমার হয় না, কিন্তু সে শুনেছি যে ওখানে পড়ছে, হ্যাঁ, 7 লাখ টাকা 8 লাখ টাকা দিয়ে কোর্স করছে। তো নার্সিংটা কি এতটাই ছেলে খেলা? এখানে একটা রোগীর জীবন নিয়ে তাদের কাজ হয়, পুরো পেশেন্ট কেয়ারটা তাদেরকে দিতে হয়। তারা যদি প্রপারলি সেগুলো না দিতে পারলো, একটা ক্যান্ডিডেট যে এইচএসের পরীক্ষায় ফিজিক্সে 8 পায়, তার কি যোগ্যতা আছে নার্স হওয়ার? সেও তো নার্স হবে। তো বলা এটাই, ওই সব ক্যান্ডিডেটগুলো যাতে ছাঁটাই হয়, তাই WBHRBর এই মানে পদক্ষেপটা খুবই সুন্দর, ঠিক আছে? যাই হোক, তো আমার বাড়ি ক্যান্ডিডেটের মাথাতে এখন চিন্তা আছে, ও যে সিলেক্টেড হয়েছে, কিন্তু সামনে তো ওর ইন্টারভিউ আছে। ইন্টারভিউয়ে কী হবে না হবে এখন অনেকটা ভাগ্যের উপরেও ডিপেন্ড করছে, অনেকটা ওর কোয়ালিটির উপরেও ডিপেন্ড করছে। আশা করি ক্র্যাক করে যাবে, দেখা যাক কি হয়। তোমাদের রেজাল্ট কীরকম কী এসেছে? রেজাল্ট তো কারোর পাবলিশ করলো না, এটা একটা সবার মনেতেই ক্ষোভ আছে। শুধু জাস্ট নাম, ক্যাটাগরি আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কার কার নাম এসেছে পাবলিশ করে দিয়েছে। তো ট্রান্সপারেন্সি এখানে নেই। যদিও বলেছে যে ইন্টারভিউ হওয়ার পর সবটা জানাবে, কার কত মার্কস এসেছে, ইন্টারভিউর সাথে সামেশন করে কত আসছে জানিয়ে দেবে তোমাদের যে সিবিটিটা হলো, ঠিক আছে? কিন্তু ট্রান্সপারেন্সি এখানে থাকবে না, কারণ ভেতরে কেউ যদি টাকা খাইয়ে কিছু করে রাখে, এখন পশ্চিমবঙ্গ সরকারের বেহাল দশা, সেখানে যদি কেউ টাকা খাইয়ে কিছু করে রাখে, তোমরা কি কিছু করতে পারবে? তোমরা যোগ্য প্রার্থী হয়েও যান তলা দিক থেকে কিছু না কিছু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম তো হতেই থাকবে। সেকেন্ডলি, তোমাদের রেজাল্টের ব্যাপারটায় আসি। তোমাদের প্রথমে কলামে ছিল নাম, তারপরের কলামে কাস্ট ক্যাটাগরি, লাস্টের কলামে অর্থাৎ যে চওড়া কলামটা ছিল তাতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ছিল। তো আমি মনে করি একটা লিস্টে যদি 1000টা নাম থাকে, 1000টা ক্যান্ডিডেটের নাম থাকে, এবং 1000টা যদি তার রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ওই 1000টা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ইউনিক। কাস্ট ক্যাটাগরি আর নাম কিন্তু ইউনিক না, একই নামের একই ক্যাটাগরিতে কিন্তু একের অধিক নাম থাকতেই পারে। তো এরকম শুনলাম হয়েছে যে নাম একই আছে, ধরে নিলাম কোনো একটি মেয়ের নাম পূজা, সে পূজা নামে তার হয়তো ওবিসি এ ক্যাটাগরি আছে, ঠিক আছে? তার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আলাদা। সে দেখছে যে আমার নাম এসে গেছে, নাম ক্যাটাগরি একই আছে, সে হয়তো 2 দিন ওয়েট করলো, খুব খুশি সে। তারপরে জানতে পারলো যে আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারটা তো আমার মেলানো হয়নি। মেলাতে যেয়ে দেখলো যে আচ্ছা, এটা আমার রেজিস্ট্রেশন নম্বর নেই, এটা আমার রেজিস্ট্রেশন নম্বর নয়। তখন তার মানে ভুল ধারণাটা ভাঙলো, তখন দেখলো যে ওর নাম সিলেক্ট হয়নি। সেটা তো একটা মানে আপসেট হলো। এখানে আপসেট হলে হবে না। প্রথম কথা, ভুলটা তার ছিল, এটা সরকারের ভুল না, রেজাল্টের ভুল না। যেহেতু রেজিস্ট্রেশন নাম্বারটা একটা ইউনিক জিনিস, অবশ্যই রেজিস্ট্রেশন নম্বরটা মেলানো উচিত। এবার আরেকটা যেটা সরকারের মেন ভুল রেজাল্ট পাবলিশ করতে যে করেছে, সেটা হচ্ছে এমনও ক্যান্ডিডেট দেখেছি বলছে যে রেজিস্ট্রেশন নাম্বার মিলে গেছে, নাম মিলে গেছে। মানে তো আমি মনে করি সে সেই রোটাই তার, রেজিস্ট্রেশন নম্বর মিলে গেল, নাম মিলে গেল, মানে সেই রোটা তারই রেজাল্ট আছে। দেখা গেল ওবিসি ক্যান্ডিডেট ছিল, তাকে করে দিয়েছে আনরিজার্ভড। তাহলে এটা ভুল কি ভুল নয় বলো? এটাও তো শুনতে হলো এবার রেজাল্টে। তাহলে তোমরা একটা ডিজিটাল দুনিয়াতে এই ধরনের ভুলগুলো কেন গ্রহণযোগ্য? কেন সব কিছু এক্সেল দ্বারা মেনটেন হয়, সব কিছু সার্ভারে আপলোড হচ্ছে একটা সরকারি জায়গায়, তো রিভাইসড রেজাল্ট তো কিছু পেলাম না এখনও। যাদের ভুল ভ্রান্তিগুলো হয়েছে যাদের, তারা তো কোনো এখনও সুফল কিছু পেলো না। তারা সেই ভুল রেজাল্টই এখনও দেখছে, তারা জানে না কিন্তু কী হবে। আমার বাড়ি ক্যান্ডিডেটের সাথে এরকম হয়নি, তার যা কাস্ট ক্যাটাগরি, তার যা নাম রেজিস্ট্রেশন নম্বর ছিল, এবং ওই নামের ওই
কাস্ট ক্যাটাগরিতে আর কেউ নেই, শ্রীলেখা দুয়ারি নামে আর কেউ নেই, ঠিক আছে। তো এটা দেখে খুব খুশি হয়েছিলাম যে ওর রেজাল্ট এসেছে, নাম এসেছে। তো তোমাদের কার কার রেজাল্ট এসেছে এই প্যানেলে, নাম এসেছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার যদি ভিডিওটা একটুও তোমাদের ভ্যালু রাখে, অবশ্যই ভিডিওটা লাইক করে তোমাদের বন্ধু পরিবারজনের সাথে শেয়ার করবে। আর আমি সামনে আনতে চলেছি কিছু ইন্টারভিউ রিলেটেড গুরুত্বপূর্ণ টিপস, যেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।